একটি ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর শান্ত পরিবেশে ভরা ছিল গ্রামটি। আপু, আপনি এত ভোরে উঠেন কেন? মা, ফজরের নামাজ পড়ার জন্য। দিনের শুরু আল্লাহর নাম নিয়ে করলে মন শান্ত থাকে। আমাকেও শেখাবেন আব্বু? আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। অবশ্যই মা, তুমি যদি ছোট থেকেই নামাজ শিখো তাহলে আল্লাহ তোমার উপর খুশি হবেন। আব্বু, আল্লাহ কি আমাদের সব কথা শোনেন? হ্যাঁ মা, আল্লাহ সব দেখেন, সব শোনেন, তাই সব সময় ভালো কাজ করতে হবে। আমি বড় হয়ে ভালো মানুষ হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি শুধু সত্য কথা বলবে আর সবাইকে ভালোবাসবে। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহ, এই ভোরের হাওয়া, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। আব্বু, আমি আজ আপনার সাথে মাঠে যাব। আপনি কি করেন দেখতে চাই। আয়েশা, সাবধানে যাবে কিন্তু, মাঠে কাজ করা সহজ না। আয়েশা, আমিও যাব, আমরা একসাথে খেলতেও পারবো। তারা সবাই মিলে মাঠের দিকে রওনা দিল। চারপাশে ফুল আর পাখির গান। আব্বু, আপনি এত কষ্ট করে কাজ করেন কেন? মা, এই কাজের মাধ্যমেই আমরা রিজিক পাই। পরিশ্রম করলে আল্লাহ খুশি হন। আমি বড় হয়ে আপনার মতো পরিশ্রমী হতে চাই। খুব ভালো কথা বাবা। হঠাৎ আয়েশা একটি আহত পাখি দেখতে পেল। আব্বু, দেখুন, পাখিটা আহত। আয়েশার মনে পাখিটির জন্য অনেক মায়া হলো, তাই আয়েশা পাখিটিকে বাসায় নিয়ে গেল। ওহো, আমাদের ওকে সাহায্য করতে হবে। আমি পানি এনে দিচ্ছি। চল, সবাই মিলে ওকে সুস্থ করি। তারা সবাই মিলে পাখিটিকে যত্ন করল। কিছুক্ষণ পর, দেখুন আব্বু, ও উড়তে পারছে। হ্যাঁ মা, ভালো কাজ করলে সব সময় ভালো ফল পাওয়া যায়। আজ তোমরা সবাই খুব ভালো কাজ করেছো। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। এইভাবেই সবুজপুর গ্রামের মানুষ শিখল সবাইকে ভালোবাসা আর সাহায্য করা উচিত। একটি ছোট্ট শান্ত গ্রামের নাম কমলগঞ্জ, যেখানে ভোরের সূর্যের সাথে শুরু হয় মানুষের নতুন স্বপ্ন। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এক সত্যের গল্প, যেখানে মিথ্যা যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত জয় হয় শুধু সত্যেরই। সকালটা কত সুন্দর। মিম, বাহিরে আসো মা, আজ আমরা জমিতে যাব। জি আব্বু, আসছি। আমি আজ তোমার সাথে সব কাজ শিখব। মিম, চল আজ আমরা মাঠে খেলতে যাই, আজ অনেক মজা হবে। মিম আজ কোথাও যাবে না, মাঠে আমার সাথে কাজ করতে যাবে। আগে কাজ, তারপর খেলা, এটা মনে রাখো। তারপর বাবা এবং মেয়ে মাঠে কাজ করার জন্য রওনা দিল। বাবা এবং মেয়ে সারা দিন মাঠে কাজ করার পরে বাড়ি ফেরার পথে হঠাৎ মিম জিজ্ঞাসা করল, আব্বু, আমরা এত কষ্ট করে মাঠে কাজ করি কেন? সৎ পথে রোজগার করলে আল্লাহ বরকত দেন মা। রহিম ভাই কই গিয়েছিলেন? মাঠে কাজ করতে নাকি? হ্যাঁ ভাই, মাঠে কাজ করতে গিয়েছিলাম। কাজ না করলে খাবো কি? রহিম ভাই, আপনি এত কষ্ট করে মাঠে কাজ করেন কেন? একটু চালাকি করলে বেশি লাভ হতো। না করিম, অসৎ পথে লাভ হলেও শান্তি থাকে না। চল মা, চল ফিরে যাই। ভালো থাকেন করিম ভাই। আব্বু, এখানে একটা টাকার ব্যাগ পড়ে আছে। ওরে, অনেক টাকা! চল আমরা রেখে দিই। না, এটা তো আমাদের টাকা না। এই সুযোগ কেউ দেখেনি, রেখে দাও। না, এটা আমাদের টাকা না। যার টাকা তাকে ফেরত দিতে হবে। বাবার মেয়ে আর কোনো উপায় না পেয়ে টাকার ব্যাগ বাসায় নিয়ে গেল। কি হয়েছে তোমাদের? আজ অনেক পরেশানি লাগছে। তোমাদের কি হয়েছে আমাকে খুলে বলো। আমরা একটা টাকার ব্যাগ পেয়েছি,
মালিককে খুঁজছি। লোকটা টাকার ব্যাগ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রহিমের বাসায় চলে আসলো। আমার টাকা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন? জি, আমরা পেয়েছি। এই নিন আপনার টাকা। আপনারা সত্যি মহান, আমি পুরস্কার দিতে চাই। না না ভাই, এটা আমাদের দায়িত্ব। লোকটি তাদের কাছে কৃতজ্ঞ পোষণ করল এবং সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। আমি ভুল করেছি, আমি লোভ করেছি। ভুল বুঝতে পারাটাই বড় কথা। সৎ থাকলে মন সব সময় ভালো থাকে। আমি আর কখনো খারাপ কিছু করব না। মনে রাখো, সত্যের পথই সেরা পথ। সততা সব সময় জয়ী হয়। লোভ সাময়িক সুখ দিলেও সত্যি মানুষকে সম্মান এনে দেয়। ছোট্ট গ্রামে 4 বন্ধু একটি রহস্যময় বনের গল্প শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। চলো, আজ আমরা ওই জঙ্গলে যাই। ওই জায়গাটা ভালো না, মানুষ নাকি হারিয়ে যায়। রুবেল, আমি কিন্তু ভয় পাচ্ছি। মিম, আমি চাই এই বনে গিয়ে দেখব যে এই বনে কি আছে। মানুষ এত ভয় পায় কেন? রাফি, ওই জঙ্গলটা নাকি অভিশপ্ত, যে যায় সে কখনো ফিরে আসে না। আমাদের যাওয়া কি ঠিক হবে? আমি শুনেছি সেখানে আত্মা বসবাস করে। মিম, রাফি, আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপরও আমি তোদের সাথে জঙ্গলের ভেতর যাব। আমিও দেখব যে জঙ্গলের ভেতরে কি আছে। তাহলে চল আমরা সবাই বিকালে জঙ্গলের ভিতরে যাব। তারা সবাই একসাথে কথা বলে ডিসিশন নিল জঙ্গলে যাবে আজ বিকালে। কি হতে চলেছে জঙ্গলের ভেতরে তাদের সঙ্গে? তারা সবাই কি বেঁচে ফিরতে পারবে বাড়ি? থামো, ওই বনে যেও না। রাত হলে কেউ বাঁচে না। আমরা ভয় পাই না। তাহলে আজই তোমাদের শেষ রাত। গেল, কিন্তু তারা জানতো না অন্ধকারের ভিতরে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর কিছু। মিম, রাফি, এই আমরা কোথায় চলে আসলাম? চারদিকে কুড়কুড়ে অন্ধকার। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। চল বাড়ি ফিরে যাই। আর বেশি দৌড় জঙ্গলের ভেতর কি হবে? চল বাড়ি ফিরে যাই। শোন রুবেল, এত ভয় পাইলে তো চলবে না। আমরা সেই লাস্ট পর্যন্ত দেখে আসব কি আছে ওই কবরস্থান এবং সেই অভিশপ্ত বাড়িতে। তোমরা কথা বলে সময় নষ্ট করো না। এমনিতে সন্ধ্যা হয়ে রাত হয়ে আসছে, কথা বলে সময় না নষ্ট করে চল এগিয়ে যাই। যা হবার হবে নে, আমি এমনিতেই বই পাই না, চল। তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। কে যেন হুট করে তাদের সামনে চলে এলো। অবশেষে কেউ এই অভিশপ্ত জঙ্গলে এসেছে। কিন্তু তারা জানে না এখানে যারা ঢুকে কেউ আর ফিরে যায় না। শুনছো? কেউ আমাদের অনুসরণ করছে। কি? কে ওখানে? মিম, রুবেল, তোমরা কি দেখেছো? আমার পেছনে ছায়ার মতো কিছু নড়ছে। এই জঙ্গলটা স্বাভাবিক না। এখানে খুব ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। চলো সামনে এগিয়ে যাই। আমার মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ওই কবরস্থানটা আর সেই ভয়ঙ্কর বাড়িটা বেশি দূরে না। আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। কিন্তু সাবধান, আজ আমরা দেখব সেই বাড়ির ভিতরে আসলে কি লুকিয়ে আছে। রুবেল, শুনতে পাচ্ছ? এই অন্ধকারে কিসের যেন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। না মিম, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। চলো এখান থেকে চলে যাই। এই জায়গাটা আমাদের জন্য সেফ না। শান্ত হও রুবেল। আমি মনে হয় কারো ছায়া দেখেছি ওই জঙ্গলের রাস্তার পাশে। এখানে কিছু একটা ঠিক নেই। দ্রুত চলো। তারা সবাই ভয় নিয়ে দ্রুত জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে ছিল শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই পুরনো কবরস্থানের পাশে। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে অদ্ভুত একটা
একটা শব্দ ভেসে এলো। এই কবরস্থানে তোমরা কেন এসেছো? এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। হা 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 হা। অনেক বছর হয়ে গেছে, মানুষের গন্ধ পাই না, রক্তের স্বাদও ভুলে গেছি আমি। কিন্তু আজ তোমরা নিজেরাই এসে পড়েছো আমার এলাকায়। এবার তোমাদের কেউ বাঁচতে পারবে না। মিম, রুবেল, তাড়াতাড়ি পালাও। এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ না। এই কবরস্থানটা অনেক ভয়ঙ্কর, আর ওই রাক্ষসটা আমাদের দেখে ফেলেছে। চলো, দেরি করলে আমরা কেউ বাঁচতে পারবো না। তারপর ভয়ে আতঙ্কিত হয়ে তারা দৌড়াতে শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর শব্দ। দৌড়াতে দৌড়াতে একসময় তারা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত পুরনো বাড়ির সামনে। রাফি, রুবেল, দেখো আমরা কোথায় চলে এসেছি। আমাদের পিছনেই সেই পুরনো অভিশপ্ত বাড়িটা। আমি কিন্তু খুব ভয় পাই। ওই বাড়িটার ভিতরে আমি যাব না। বাড়িটা দেখতেই কত ভয়ঙ্কর লাগছে। এই অভিশপ্ত বাড়ির সামনে যখন এসেই গেছি, তখন ভিতরে যেতেই হবে। ভয় পেয়ে এখন আর লাভ নেই। চল, সবাই সাবধানে আমার পিছনে আসো। অন্ধকার বাড়ির ভিতরে তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পাশের একটা দরজা বিকট শব্দ করে খুলে গেল। তারা অভিশপ্ত বাড়ির ভেতরে ঢুকতেই চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আর ঠিক তখনই তাদের সামনে সেই ভয়ঙ্কর ডাইনিটা এসে দাঁড়াল। তোরা অবশেষে আমার বাড়ির ভিতরে চলে এসেছিস। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। শয়তান ডাইনি, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তোকে ভয় পাই না। আমাকে ভয় পাস না? তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই আমাদের কিছুই করতে পারবি না ডাইনি। আজ তোর শেষ দিন। এই অভিশপ্ত বাড়িতেই তোর শক্তির শেষ হবে। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। মিম, তুমি আজ অসাধারণ সাহস দেখিয়েছ। এই ভয়ঙ্কর ডাইনিটাকে শেষ করে তুমি অভিশপ্ত জঙ্গল আর এই বাড়িটাকে মুক্তি দিয়েছ। তুমি সত্যি অনেক সাহসী মেয়ে। আমার প্রশংসা করে লাভ নেই, এটা আমার কর্তব্য ছিল। এই ডাইনিটাকে মরতেই হতো, কারণ ওর ভয়ে কেউ এই জঙ্গলে আসতে পারতো না। হ্যাঁ মিম, তুমি ঠিক বলেছ। এই ডাইনির ভয়ে কেউ এই জঙ্গলে আসতো না। চলো, এবার আমরা বাড়ি ফিরে যাই। সব শেষ। সেই অভিশপ্ত জঙ্গল আর বাড়ি মুক্তি পেল অভিশাপ থেকে। চারদিকে নেমে এলো শান্তি। আবার পাখির ডাক শোনা গেল। গাছপালা সবুজ হয়ে নতুন জীবন ফিরে পেল। हरियाली से घिरा एक शांतिपूर्ण गांव, जहां हर कोई खुशी और शांति से रहता था। लेकिन एक अंधेरी रात में एक रहस्यमयी चोरी शुरू हुई। लोगों की कीमती चीजें हर दिन गायब होने लगी और पूरे गांव में डर और दहशत फैल गई। हम गरीब लोग हैं बेटे। हम अपना दिन संघर्ष में बिताते हैं। हमें सारा दिन मेहनत करके अपना जीवन व्यतीत करना पड़ता है। लेकिन याद रखें, कभी गलत ना हो। अगर आप सही रास्ते पर हैं तो ये मुश्किल हो सकता है, लेकिन एक दिन अच्छा समय आएगा। बेटा, अगर देर रात हो गई तो मैं बाहर नहीं जाऊंगा। इस गांव का माहौल दिन ब दिन अजीब होता जा रहा है। लोग चोरी से भी बहुत डरते हैं। तुम मेरी बात सुनो और कमरे में रहो, तो मेरा मन थोड़ा शांत हो जाएगा। मैं नहीं डरता। मैं इस चोर को पकड़ लूंगा। मैं गांव वालों को अब और कष्ट नहीं सहने दूंगा। आए दिन किसी ना किसी के घर चोरी हो रही है। हर कोई डर के मारे रात को सो नहीं पाता है। मैं अब चुप नहीं बैठूंगा। मैं सबको सच बताऊंगा और इस चोर का पर्दा फाश करूंगा। पूरे गांव में डर और दहशत फैल गई है। रात होते ही दुकानदार जल्दी जल्दी अपनी दुकानें बंद कर रहे हैं और ग्रामीण चिंता भरी निगाहों से इधर उधर घूम रहे हैं। हर कोई एक ही बात कर रहा है, रहस्यमयी चोर फिर कब हमला करेगा।
मुझे कोई नहीं पकड़ सकता। इस गांव के लोग केवल डरना जानते हैं, लेकिन कोई मेरे सामने खड़े होने की हिम्मत नहीं करता। आज रात भी मैं सब कुछ लेकर निकल जाऊंगा। इससे पहले कि किसी को पता चले, मैं अंधेरे में गायब हो जाऊंगा। चाहे आप कितना भी ध्यान दें, चाहे आप कितनी भी कोशिश कर लें, इस चतुर चोर को पकड़ना इतना आसान नहीं है। बेटा, कल सुबह हम गांव के सभी लोगों को अपने साथ राजा के दरबार में ले जाएंगे। इस चोर का अत्याचार अब और सहन नहीं किया जाएगा। तुम और मैं सभी को ले जाकर राजा से शिकायत करेंगे कि इस चोर को जल्द से जल्द सजा मिले और गांव के लोग फिर से शांति से रह सकें। अगली सुबह गांव के सभी लोग एक साथ इकट्ठे हुए। सभी के चेहरे पर डर और चिंता के भाव थे। आखिरकार उन्होंने इस चोर की क्रूरता के लिए न्याय मांगने का फैसला किया। इसलिए सभी लोग चोर के खिलाफ शिकायत करने के लिए राजा के दरबार में चले गए। महाराज, मैं सबसे पहले आपको सलाम करता हूं। कुछ ग्रामीण बाहर आ गए हैं। वे आपसे एक जरूरी मुलाकात चाहते हैं महाराज। ठीक है, उन्हें अंदर लाओ। मैं उनकी बात सुनना चाहता हूं। अगर कोई समस्या है तो उसका उचित निर्णय होना चाहिए। हाँ राजा साहब, मैं अभी गांव वालों को लेके आ रहा हूं। आपके आदेश का पालन कर रहा हूं। क्या बात है गांव वालों, बिना डरे मुझे बताओ। डरो मत, मैं तुम्हारी बात सुन रहा हूं। राजा साहब, हम इस गांव के असहाय लोग हैं। एक चोर कई दिनों से हम पर अत्याचार कर रहा है। वो रात के अंधेरे में हमारे घर में घुस गया और हमारा कीमती सामान चुरा लिया। हम बहुत चिंतित और डरे हुए हैं, इसलिए हम आपके पास न्याय मांगने आए हैं। कृपया इस चोर को पकड़ने का कुछ प्रबंध करें राजा साहब। ठीक है गांव वालों, सुरक्षित घर जाओ। मैं चोर को पकड़ने की व्यवस्था कर रहा हूं। वो जल्द ही पकड़ा जाएगा। तुम्हें डरने की कोई जरूरत नहीं है। मैं आदेश देता हूं कि जैसे ही चोर पकड़ा जाएगा, उसे जेल की लाल कोठरी में बंद कर दिया जाएगा। वो किसी भी तरह से बच नहीं पाएगा। मेरे आदेशों का सख्ती से पालन किया जाएगा। जी राजा साहब, मैं चोर को पकड़ने के लिए अभी जा रहा हूं। आपकी आज्ञा का पालन करना होगा। चोर रात के अंधेरे में गांव में घुस आया। पहले की तरह वो एक घर से कीमती सामान चुराकर भागने की कोशिश कर रहा था। तभी एक ग्रामीण की नजर चोर पर पड़ गई। ग्रामीण ने जोर से चिल्लाकर सभी को बुलाया, चोर चोर। ग्रामीण लाठी डंडे लेकर निकले और सभी ने मिलकर चोर का पीछा किया। चोर भाग गया, लेकिन गांव वाले उसे पकड़ने के लिए कृत संकल्प थे। उस रात पूरा गांव चोर को पकड़ने के लिए छापेमारी पर निकल पड़ा। फिर गार्ड ने चारों ओर खोजना शुरू कर दिया। कई प्रयासों और पीछा करने के बाद आखिरकार उन्होंने चोर को रंगे हाथों पकड़ लिया। चोर ने भागने की कोशिश की, लेकिन गार्ड से बच नहीं सका। फिर उसे हथकड़ी लगा दी गई और राज्य जेल ले जाया गया। राजा के आदेश के अनुसार चोर को जेल के लाल कमरे में बंद कर दिया गया, ताकि वो फिर कभी गांव के लोगों को नुकसान न पहुंचा सके। फिर गांव में खुशी और शांति लौट आई। गांव के लोग शांति से अपना काम करने लगे और बच्चे खुशी से खेलने लगे। हर कोई बहुत खुश था कि चोर अब किसी को परेशान नहीं कर सकता। गांव के लोगों ने राहत की सांस ली और पहले की तरह खुशी खुशी अपने दिन बिताने लगे। इस प्रकार चोर की हिंसा समाप्त हो गई और गांव में शांति और खुशी की एक नई शुरुआत हुई।